একটু বিভ্রান্তি আছে। আমি যদিও পড়েছি, সেখানে বিলবোর্ডের ব্যাপারে কোনো রং উল্লেখ নেই, কিন্তু পুরো স্পিরিটটা দেখে বোঝা যায় যে এখানে রঙিন কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে এটা কি ভুলক্রমে বিলবোর্ডের ব্যাপারে উল্লেখ করা হয়নি, নাকি ইচ্ছাকৃত? এই বিষয়টা অস্বচ্ছতা ছিল, অস্পষ্টতা ছিল। তো যাই হোক, এগুলি টুকটাক বিষয়, এগুলি অত বড় বিষয় না। আমরা সকলে মিলে একটা জাতীয় নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একে অপরের বিরুদ্ধে সমালোচনা তো করব বলেই তো আলাদা রাজনৈতিক দল, সেটা করব, কিন্তু সেটা যেন সহিংসতার পথে না বাড়ায়। যে সহিংসতা আমরা কয়েকদিন বিভিন্ন জায়গায় দেখেছি, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই পুরাতন সহিংসতার রোগ যেন আমাদেরকে পেয়ে না বসে। কোন রাজনৈতিক দল নিজেদেরকে যেন দেশের মালিক মনে না করি। আমরা সকলে মিলে, আমি যেমন আজকের অনেকগুলি ক্যাম্পেইনে বলেছি, আমার এখানে যতজন প্রার্থী হয়েছেন প্রত্যেক প্রার্থী সজ্জন, সকলে ভালো মানুষ। এটা আমি মুখের কথা বলিনি, সত্যিকার অর্থেই ভালো মানুষ। এবং এই জন্য আমি এখানকার রাজনৈতিক দল যারা মনোনয়ন দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো মানুষরা তুলনামূলকভাবে আগের চাইতে বেশি মনোনয়ন পাচ্ছে, এটা আশাব্যঞ্জক। এখন ঋণ খেলাপি এবং মানে লুটেরারা যেন। জি জি, কোন এলাকাতে দাঁড়াইছেন আপনি? ঢাকা নয়, ঢাকা নয়, ঢাকা নয়, ঢাকা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খিলগাঁও মুগদা সবুজ বাগ। যেহেতু আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন সবাই ভালো মানুষ, এদের মধ্যে আমাদের কর্মসূচির পার্থক্য থাকবে, কিন্তু এখানে যেই নির্বাচিত হোক আশা করি এই অঞ্চলের মানুষ সুফল পাবে। জি, আজিজুল বারী হেলাল। যে আমি একটা কথা বলতে চাচ্ছি, বারবার বলছেন যে আমরা কোনো যে বাড়ি বাড়ি যে ভোটার কার্ড চাচ্ছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পেরেছে কিনা। আর টিভিতে গত 2 দিন আগে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে কাফরুল থানায় আপনার জামাতের মহিলা কর্মীরা যখন এই কাজটি করে, আপনার ভোটার আইডি কার্ড নেই, তখন 2জন মহিলা কর্মী দৌড়ে পালিয়ে যায়, বাকি জনকে আপনার ধরা পড়ে। তখন স্থানীয় জামাতের আমির আব্দুল মতিন খান তিনি এসে ক্ষমা চাই যে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, এই ধরনের কাজ যেন না করা। আপনার টেলিভিশন দেখেছেন সবকিছু, তারপরে জিনিসটা ওভাবে মিট আপ হয়। হেলাল ভাই, এখানে আমি একটু যোগ করতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব উনি একটা কথা বলেছেন যে এগুলি ইয়াতে দাখিল করা হবে অভিযোগ নির্বাচন কমিশনে। আপনি যে জাতীয় ঘটনা বললেন, এই জাতীয় ঘটনা একটি দুটি নয়, বহু জায়গায় এই জাতীয় ঘটনা ভিডিও প্রকাশিত হয়েছে। তো আমাদের এই অভিযোগগুলি কেন করতে হবে? নির্বাচন কমিশন কি চোখ কান অন্ধ? তারা কেন তৎক্ষণাৎ ওখানে ব্যবস্থা নিল না? এখানে কোথাও যদি পোস্টার থাকে, যদি ম্যাজিস্ট্রেট কাজ করতে পারে, তাহলে ওখানে কেন কাজ করবেন? 11 তারিখ নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স নেই। নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স হলো আপনাদের ব্যুরোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিজ। এখন are they closely associated or they doing any help to the ইলেকশন কমিশন? কারণ ইলেকশন কমিশনের ওয়ার্কফোর্স তো খুবই কম। এখানে প্রশাসনকে তাকে সাহায্য দিতে হবে, আমাদের ল এনফোর্স সাহায্য দিতে হবে। তবে এই ঘটনা যে ঘটছে এটা কিন্তু সত্য, এই ঘটনা ঘটছে। আপনি দেখেন সহজ একটা হিসাব, যদি আপনি প্রত্যেকটা ভোটারকে 2000 টাকা করে দেন, 50,000 লোককে দিতে আপনার 10 কোটি টাকা লাগবে। 10 কোটি টাকা যে কোনো রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে যে কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ব্যাপার না। 10 কোটি টাকা দিয়ে একটা সিট কিনে নেওয়া। আপনার 50,000 লোককে টাকা দিলে অন্তত 30,000 ভোট তো পাবেন। 30,000 ভোটে আপনার চেঞ্জ হয়ে যায়, নির্বাচন রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তাই না? সুতরাং এই যে কাজটা, আপনার ভোট কেনার যে কাজটা, আপনার এটা তো খুবই অন্যায় হচ্ছে। এবং ইসলামের নাম জড়িত রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের যদি নাম পাওয়া যায়, তাহলে আমরা সবাই অপমানিত বোধ করি। কেন এখানে সাহেব থেকে তারিক তিনিও মুসলিম, আমি মুসলিম, ফয়েজ মুসলিম, আপনার যারা সবাই আমরা ইসলাম। এখন আমাদের এই ধর্মের নাম নিয়ে যদি কোনো ভোট কেনেন, তাতে আমরা সবাই অপমানিত বোধ করি। ফয়েজ ভাই, না একটু হ্যাঁ, কিছু বিষয় তো আছে। যে প্রথম কথা হচ্ছে যে একদম পার্টিকুলার কিছু বিষয় ভাই পরিষ্কার করে বলি, এই মুহূর্তে কিছু বিষয় আমার জায়গা থেকে রেসপন্স করার কোনো উপায় নেই যদি সুনির্দিষ্টভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হয়। এটা আপনারা প্রত্যেকেই বোঝেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ওই কিছু কনফিউশন যদি তৈরি হয়, আমার মনে হয় ইমিডিয়েটলি এগুলি, যেমন আপনারা বিলবোর্ড নিয়ে একটা বললেন, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যেটা ইলেকশন কমিশনের আপনাদের প্রচারণার যে আচরণবিধি, সেখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া
অন্যান্য যে সমস্ত প্রচারণা হবে সেগুলিতে ব্যবহৃত লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল, সাদা কালো অন্য কিছু যাই হোক সেগুলি সাদা কালো হবে। এখন ধরুন এই জায়গাটা বিলবোর্ড উল্লেখ নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন তো টেকনিক্যালি বলি, বিলবোর্ড তো একটা স্পেস, সেখানে বিলবোর্ডে আপনি যদি ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম না হয় সেটা, তাহলে সাদা কালো অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে আমার কাছে, বা আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনি রিটার্নিং অফিসার বা ইলেকশন কমিশন থেকে নেবেন। আর যদি আপনি ওই বিলবোর্ডে আপনি যেটা হচ্ছে প্লাস্টিকের যেটা করে বা কাগজের যেটা করে সেটা করলে সাদা কালো, এটাতে তাই মনে হচ্ছে প্রচারণার ক্ষেত্রে। তারপরে এগুলি যেহেতু আজকে প্রথম দিন, আপনারা প্রচারণা করতে গিয়ে একে অপরেরটা দেখেও কিছু হ্যাঁ সেক্ষেত্রে আলাপ করে এগুলি আমার মনে হয় এগুলি জটিল বিষয় না, বরঞ্চ আমার কাছে আপনাদের এই আলোচনাটা ইন্টারেস্টিং লেগেছে। আপনারা প্রত্যেককে ধরেন পার্টিগুলিকে নানানভাবে ব্লেম করার যেমন চেষ্টা, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে প্রত্যেক নেতার মধ্যে একটা জিনিস দারুণভাবে যেটা ফুটে উঠছে, প্রত্যেকেই জনগণের, নাগরিকদের, ভোটারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হতে চান। আমরা কিন্তু এই জায়গায় ইন্টারেস্টের জায়গায় সবাই কমন। আপনিও আধিপত্যবাদ চান না, আপনিও জোর করে রাতের বেলায় ভোট চান না, কেউই এই জিনিসটা চাচ্ছেন না। এটা যদি আমাদের ইন্টারেস্টের জায়গায় কমন হয় তাহলে আলটিমেটলি হয় কি, ভোটারের প্রতি প্রত্যেক পলিটিশিয়ানের রেসপেক্টটা বাড়ে, আমরা রেসপেক্ট করব, সেটা পাবো। আপনাদের মধ্যে যে সৌহার্দ্যতা এই জায়গায় অন্তত দেখা যাচ্ছে, যে জোর করে ভোট নেওয়ার প্রবণতা নেই, মানুষকে কনভিন্স করতে হবে, কনভিন্স করে নিতে হবে, পলিটিশিয়ানকে ম্যানেজ করতে হবে ভোটারকে, এই রেসপেক্টটা ভোটাররা অনেক দিন পর পাচ্ছে। এইটা একটা রেয়ার চান্স বাংলাদেশি অন্তত লাখ লাখ কোটি কোটি ভোটারের জন্য। বিকজ দীর্ঘদিন তো ওই আইয়ুবী ভাই যেটা বলছিলেন, চর্চার মধ্যেই নেই ভাই। জি। অনেক সময় আমরা বলছি প্রচারণা, মানুষ এঙ্গেজ হচ্ছে না, মানুষ 17 বছর ভুলে গেছে কিভাবে এঙ্গেজ হইতে হয়। অনেক কিছু আমাদের যারা এবার ইলেকশন করছে, একটা বড় অংশ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আপনারা 3 জনের মধ্যে 2 জন প্রথমবার করছেন সম্ভবত। সো এই বাস্তবতায় হেলাল ভাইয়ের কাছে যেই নির্বাচনী প্রচারণার সিস্টেমটা খুব কমন মনে হবে, যেই টেকনিকটা পুরনো মনে হবে, আমাদের এই 2 ভাইয়ের কাছে সেটা নতুন মনে হতে পারে। সুতরাং এটা আমাদের একটা কালেকটিভ এফোর্ট, আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, ভালো নির্বাচন করতে চাই, সবাই মিলেই করব, এটা হচ্ছে বাস্তবতা। নিশ্চয়ই আমরা আলোচনাটা মনে হয় যে একটা জায়গায় গিয়ে আমরা মোটামুটি একটা কংক্রিট আলোচনা করতে পেরেছি আশা করি। ধন্যবাদ জানাই আজিজুল বারী হেলাল, আপনি প্রচারণায় আছেন সেটা দেখেই মনে হচ্ছে, এবং এত গভীর রাত পর্যন্ত এটা করতেই হবে সামনে। আরও শুভকামনা জানাই আপনাদের 3 জনকেই, আজিজুল বারী হেলাল, শাহ ইফতেখার তারিক এবং সালাউদ্দিন আইয়ুবী, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জানালে। একই সঙ্গে ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জানালে। আমরা এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে কী শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর, নির্বাচনী সমাবেশে শীর্ষ নেতারা, প্রথম দিনেই প্রতিশ্রুতির ফুলঝুরি। দৈনিক ইনকিলাব, ভোটারদের কাছে বেহেশতের টিকিট বিক্রি স্পষ্টতই শিরক ও গুরুতর গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সময় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। বণিক বার্তা, দেশে হালাল পণ্য বাজার পাচ্ছে না। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ইলেকশন মোড সুইপস কান্ট্রি। এই ছিল প্রধান পত্রিকাগুলো যেগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে পৌঁছবে, ছাপা পত্রিকা। আমরা একটু অতিথিদের সঙ্গে যদি আবার আলোচনায় ফিরি, সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে শুরু করি। তারেক রহমান ভৈরবের এই বক্তব্যে একই অভিযোগ করলেন। তিনি এর আগে যে অভিযোগগুলো করেছেন আজকে সারাদিনের যে 2টি জনসভায়, একই অভিযোগ তিনি ভৈরবেও করলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, এনআইডি কার্ডের নাম্বার নেওয়া হচ্ছে ইত্যাদি অভিযোগ। একই সঙ্গে 71 সালের ভূমিকার প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। ধন্যবাদ আপনাকে। আমি এই আলোচনায় যাওয়ার আগে আমি আজিজুল বারী হেলাল ভাইয়ের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে একটু যুক্ত করতে চাই। প্রচারণা নিয়ে যথেষ্ট বিভ্রান্তিও রয়েছে। বিশেষ করে খেয়াল করে দেখেন, যে আসনের এরিয়া এবং ভোটার সংখ্যা 2 লাখ, সে আসনেও 3টা মাইক ব্যবহার করা যাবে। আমাদের যে আসন, এই আসন, আমি গাজীপুর 4 কাপাসী আসনের প্রার্থী, এখানে 7,72,000 ভোটার, সেখানেও 3টা মাইক ব্যবহার করা যাবে। হাউ ক্যান ইট বি পসিবল? এটা কিভাবে সম্ভব হইতে পারে? কোন যুক্তিতে বিবেচনা নিতে পারে এটা? এরকম অনেকগুলো ইস্যু আছে। আমরা দেখছি আজকে রিটার্নিং অফিসার মহোদয় বসেছিলেন
তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিলবোর্ড কি হবে, সেটা আরপিও তো উল্লেখ নেই, সাদা কালো হবে নাকি ই হবে। এই এই সহকারী রিটার্নিং অফিসার বলছেন সাদা কালো হবে, রিটার্নিং অফিসার বলছে যে কোনো কালার হতে পারে, ডিজিটাল হতে পারে, নাও হতে পারে। বিভ্রান্তিকর নানা ধরনের তথ্য নানা জন না, কাছ তাহলে থেকে আসছে। জিজ্ঞেস করতে গেছেন কেন? মানে এটাই তো প্রশ্ন, জিজ্ঞেস করতে না গিয়ে তো, কারণ যেহেতু উল্লেখ নেই তাহলে আপনি আপনার মতো করতে পারতেন। আমার মতো করতে গিয়েই আমি সাদা কালো অর্ডার করতে গিয়েছি, গিয়ে দেখলাম যে একজন ডিজিটাল করছে। আচ্ছা, মানে আমি আপনি জিজ্ঞাসা করলাম যে আপনি নিজের ডিজিটাল থেকেই। করছেন, যে উনি আমারই প্রার্থী, একই সাথে আমরা প্রার্থী, একই প্রেসে গেলাম, জিজ্ঞেস করলাম ডিজিটাল, বলছে ডিজিটাল তো ভাই করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ডিজিটাল অর্ডার করলাম, ডিজিটাল অর্ডার করে ডিজিটাল বলতে পেনা ইয়েতে অর্ডার করলাম, অর্ডার করে গতকালকে টানাইতে আসছি। এখানে আমাদের যিনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উনি বললেন যে না, এটা টানানো যাবে না। আজকে এটা আলোচনা নিয়ে আসলাম টেবিলে, 3 অফিসার 3 রকম বক্তব্য দিচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর এবং প্রচারণা নানা ধরনের প্রতিবন্ধকতা উপযোগী নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী সংশ্লিষ্ট ব্যক্তিদের যথেষ্ট, আমি মনে করি এই জায়গা থেকে একটা মানে আমি বলবো একটা হযবরল অবস্থা এখনো বিরাজ করছে। আমরা চাই স্বচ্ছ, সুন্দর এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নির্বাচন জি, হোক। এটা নিশ্চয়ই। সেই নির্বাচনটা সেই জায়গায় যাক, এটা আমরা চাই। আর আমাদের শাহ ইফতেখার তারিক ভাই বলেছিলেন যে জনগণের অংশগ্রহণের যে ইস্যুটা, এই ইস্যুটাতে আমি বলবো আরেকটা ইস্যু এখানে যুক্ত হয়েছে। সেটা হলো অতীতে ফেসিবাদের যে এটা ছিল যে ভোট আসলে জনগণকে দিতে হয়নি, ভোট হয়ে গিয়েছে। এই যে একটা ভয় ভীতি, না, ভয়, সে ভয় তো জনগণ এখনো আছে। তারেক রহমান তো সে ভয় আজকেও করলেন। হ্যাঁ, সে ভয় ইঙ্গিত করেছেন তিনি। মানে সেই জায়গায় মানে আমার ওই প্রশ্নের প্রসঙ্গে যদি আপনি আসেন। যে আমি এটাতে আসছি নিশ্চয়ই। এই ভয়টা কিন্তু এখন মানুষের মধ্যে কেটে ওঠেনি যে ভোট আসলে আমি আমারটা দিতে পারবো কিনা, নাকি আমারটা হয়েই যাবে, নাকি আমারটা আসলে মানে অন্যরকম হয়ে যাবে, আমি ভোট দিতে গিয়ে দেখবো যে আমার বাবাও কবর থেকে উঠে এসে ভোট দিতে পেরেছে। এগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্টের কোনো প্রচারণা, জনগণকে আশ্বস্ত করা, জনগণকে এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যে কাজগুলো করা দরকার, এই জায়গায় যথেষ্ট ত্রুটি আমি বলবো রয়েছে। জনাব তারেক রহমান যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে প্রথমত আপনি বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার নেওয়া হচ্ছে। আজিজুল বারী হেলাল ভাইও প্রশ্ন করেছেন। এই প্রশ্নের আমি বলবো তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগ যদি যৌক্তিক হয়, এটা জামাত ইসলামী ব্যাপারে হোক বা যে কোনো দলের হোক, যদি নির্বাচনী বিধিমালার আলোকে এটা শাস্তিযোগ্য অপরাধ হয়, শাস্তি হবে। এটা নিয়ে আলাদা এখানে মামলা দায়ের করা, এখানে নিয়ে আলোচনা করা, আমি মনে করি না বিশেষ কোনো বিষয় এখান থেকে বের হয়ে আসা সম্ভব। কোনো কারণে আমি যে আসলে প্রার্থী, আমি একজন প্রার্থী, আমার পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমার কর্মীদের জন্য নাই। আমার কর্মীরা এরকম কোথাও করছে না। সুতরাং আমি খুব হলফ করে বলতে পারি এই অভিযোগটি সত্য না। হয়তো বা অন্য কোথাও হয়ে থাকতে পারে। যদি হয়ে থাকে, কিসের ভিত্তিতে, আইনগত কোন জায়গায় এটা নিষেধ রয়েছে, অথবা উনি কোন জায়গা থেকে এটা করলেন, সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই যাচাই করবে। এরপরে আমি আশা করি কোনো ধরনের মানে সংশয় অন্তত জামাত ইসলামের পক্ষ থেকে কেউ প্রকাশ করবে না।